আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, ক্যাডেট কেয়ার প্রকাশনী কর্তৃক আয়োজিত দেশের বিভিন্ন প্রান্তে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি আমাদের করা। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সাময়িক পরীক্ষা একদম আসন্ন। আমাদের অনেক শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা। আবার অনেক প্রতিষ্ঠানেও ক্যাডেট কেয়ার প্রকাশনীর সাথে যুক্ত হওয়ার পরে আপনারা আমাদের সাথে প্রথম কোনো পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে আপনারা অংশগ্রহণ করছেন। নিশ্চয়ই আপনারা অবগত আছেন ক্যাডেট কেয়ার প্রকাশনী তাদের যে সেবাগুলো রয়েছে তার ভিতরে একটি সেবা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র এবং সাজেশন এটা প্রদান। আলহামদুলিল্লাহ, আমরা সাজেশন নির্দিষ্ট সময় আপনাদের দিয়েছি। এখন প্রশ্নপত্র আমরা ইতোমধ্যে আপনাদের ইমেইলে পাঠিয়ে দিয়েছি, যার ফলে পরীক্ষা বাস্তবায়নের জন্য একজন পরিচালকের যে সকল বিষয় লক্ষ্য রাখা দরকার অথবা যে বিষয়গুলো খেয়াল করলে একটি সুন্দর পরীক্ষা প্রতিষ্ঠানে নেওয়া সম্ভব, মূলত আজকের আলোচনাটা সেই বিষয়ের পরেই। পরীক্ষা ব্যবস্থাপনা, একটি পরীক্ষা কিভাবে সুন্দর এবং সবকিছু মেইনটেন্স করে নেওয়া যায়, মূলত সেই বিষয়গুলোকে খেয়াল করে আমি ছোট্ট এই আলোচনাটি সাজিয়েছি। একজন পরিচালকের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইমেইল এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আমরা প্রশ্নপত্র প্রদান করেছি সেখান থেকে এই প্রশ্নপত্রগুলো বের করে দেখে ফটোকপি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা সচিব রয়েছে, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা সচিব এবং শিক্ষকদের সাথে পরামর্শক্রমে প্রয়োজনে একজন হল সুপার নির্ধারণ করতে পারে অথবা শিক্ষা সচিবও এই দায়িত্ব পালন করতে পারে। আর কোনো জায়গায় যদি প্রতিষ্ঠান প্রধান মনে করেন যে না, আমি এই দায়িত্বগুলো অন্য কারোর উপরেই দিচ্ছি না, সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্য আমি হল সুপার হিসেবে দায়িত্ব পালন করব, আপনারা সেটাও করতে পারেন। যারা হল সুপার এবং প্রতিষ্ঠান প্রধান আপনারা আছেন, আপনারা এই প্রশ্নপত্রগুলো হোয়াটসঅ্যাপ অথবা ইমেইল থেকে বের করে দেখে তারপরে আপনারা ফটোকপি করবেন। পেলে, নার্সারি এবং প্রি পেলে এই 3 শ্রেণীতে প্রশ্নপত্র ফটোকপির সাথে সাথে আপনারা ফটোকপি দোকানে বলবেন যে আপনাদের নমুনা একটি প্রশ্ন বের করে দিতে। নমুনা প্রশ্নটি A4 এ যেখানে একটি প্রশ্ন হবে সেখানে নমুনা প্রশ্ন A4 এ 2টা প্রশ্ন হবে ছোট করে। তার অর্থ হচ্ছে যে আমরা যে প্রশ্নটা আপনাদের কাছে A4 এ পাঠিয়েছি এটা শিক্ষার্থী এই প্রশ্নপত্রেই তার উত্তরপত্র, এখানে সে লিখে উত্তর দিয়ে আপনাদের কাছে জমা দেবে। কিন্তু অভিভাবক কিভাবে বুঝবে যে আসলে পরীক্ষায় কি আসলো? এজন্য আপনাদের পক্ষ থেকে একটি নমুনা প্রশ্নপত্র দিতে হবে। এই প্রশ্নটি বড় না করে ফটোকপি যারা করেন তাদের সাথে পরামর্শক্রমে এটা A4 এ 2টা প্রশ্ন বের করে দেওয়া যাবে। আপনারা ফটোকপির সময় এই বিষয়টা খুব গভীরভাবে খেয়াল করবেন। যদি এই বিষয়টা খেয়াল না করেন তাহলে অভিভাবকরা কিন্তু আপনাদের কাছে প্রশ্নপত্র কি এসেছে তার তিনি তো কিছুই জানতে পারলেন না, এই বিষয়গুলোতে কিন্তু পরবর্তীতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এজন্য পরিচালকদের আমরা বিনীত অনুরোধ করব যে আপনারা প্রশ্নপত্র ফটোকপির সাথে সাথে নমুনা কপিও আপনারা ফটোকপি করবেন। প্রশ্নপত্র যখন ফটোকপি হয়ে যাবে, একজন প্রতিষ্ঠান প্রধানের উচিত এই প্রশ্নপত্র খুব সিক্রেট এবং গোপন রাখা। যেহেতু আপনার শিক্ষকরা অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রাইভেট পড়ান এবং বাসায় পড়ান, সুতরাং এবং কোচিং করান, এ ধরনের বিভিন্ন ধরনের কাজই কিন্তু করে থাকেন। সেজন্য আপনি যদি প্রশ্নটি তাদের দিয়ে কারেকশন করান, তাদের দিয়ে ফটোকপি করান এবং তাদের দিয়েই যদি আপনি সব ফাইলবদ্ধ এগুলো করান, তাহলে কিন্তু এর সিক্রেট বা গোপনীয়তা রক্ষা হলো না। আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে যে এভাবে সাধারণ শিক্ষকদের সম্পৃক্ত করার কারণে অথবা কোচিং, প্রাইভেট অথবা হাউস টিউটরদের সম্পৃক্ত করার কারণে এই প্রশ্নপত্রগুলো হোয়াটসঅ্যাপে, ইমোতে এবং মেসেঞ্জারে বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। এতে প্রতিষ্ঠানের সুনাম কিন্তু নষ্ট হয়। এজন্য পরিচালকরা এই বিষয়টা খুব কঠিনভাবে আপনারা খেয়াল করবেন। প্রশ্নপত্র দিন ওয়াইজ, ডেট ওয়াইজ ভাগ করে, যে আপনার হয়তো 7 দিন বা 10 দিন পরীক্ষা হবে, তাহলে এখানে আপনি 10টি খাম অথবা যদি চান যে আপনি হল ওয়াইজ করবেন তাহলে প্রত্যেক ডেটের ভিতরে একাধিক ছোট খাম ব্যবহার করেও প্রশ্নপত্র
আপনি ফাইলবদ্ধ করতে পারেন, যাতে করে পরীক্ষার দিন সকালে এসে আজকে কি পরীক্ষা তাহলে সব একসাথে রাখলেন, তাহলে আজকে কিছু কম আছে, কিছু পাওয়া যাচ্ছে না, অথবা ভুল ত্রুটি ধরা পড়লো, তখন কিন্তু খুব অল্প সময়ই একজন পরিচালক বা একজন হল সুপারের কিছু করার থাকে না। এজন্য আগেই আমরা বলেছি যে সবার আগেই প্রশ্নপত্রটি আপনারা দেখবেন, তারপরে ফটোকপি করবেন, এরপরে প্রতিষ্ঠানে নিয়ে এসে গোপনীয়তা রক্ষা করে এটাকে ফাইলবদ্ধ বা খামবদ্ধ আপনারা করবেন, যাতে করে এটা কেউ দেখতে না পারে। রুটিনের সাথে মিলায় খামে প্রশ্নপত্র রাখবেন, যাতে একদিনের প্রশ্নপত্রের ভিতরে অন্য দিনের প্রশ্নপত্র ঢুকে না যায়, তাহলে কিন্তু আবার আপনাদের কষ্ট ডবল করতে হবে। হল সুপার নির্ধারণ করতে এই জন্যই বলেছি যে আসলে পরীক্ষা সংক্রান্ত যে কাজগুলো যারা ইতোপূর্বে পরীক্ষা পরিচালনা করেনি তাদের জন্য হঠাৎ করে দায়িত্ব দিলে কিন্তু কিছু ঝামেলা তৈরি হবে। এজন্য হল সুপার নির্ধারণ করে নিলে আপনি এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন এই বিষয়, তাহলে অনেক ধরনের ঝামেলা থেকে বেঁচে যাবেন। হল সুপারের সাথে সাথে প্রতিটা হলে দায়িত্ব পালন করবে হল পরিদর্শক বা কক্ষ পর্যবেক্ষক। আমাদের খেয়াল করতে হবে যে পরীক্ষার আগেই এর একটা শিডিউল করে ফেলতে হবে, কে কোথায় ডিউটি করবেন, যাতে করে এক্ষেত্রেও একজন পরিচালকের এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আসলে আপনি যাকে দিচ্ছেন সে আসলে বাচ্চাদের মানসিক অবস্থা সে বুঝে কিনা, অথবা তার দ্বারা আমানতের কোনো খেয়ানত হবে কিনা। আপনি যে উদ্দেশ্যতে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় নিরপেক্ষতার ব্যাপারে প্রশ্ন উঠতে পারে, এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা বাছাই করে যেখানে যাকে দিলে আপনার এই ধরনের কোনো ঝুঁকি না থাকে এবং কোনো বদনামও না হয়, সেদিকে খেয়াল করে আপনারা হল পরিদর্শক নির্ধারণ করেও একটি তালিকা আগেই প্রস্তুত করবেন এবং সেই অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময়ে তারা কক্ষে পৌঁছে যাবেন এবং 15 মিনিট আগে অথবা 10 মিনিট আগেই পরীক্ষার প্রশ্নপত্র ওই যে ফাইল বা যে খামে আপনারা সংরক্ষণ করেছিলেন সেভাবেই একদম মুখ বন্ধ অবস্থায় কক্ষে পৌঁছে যাবে। পরীক্ষার আরো কিছু উপকরণের ব্যাপার আছে, পরীক্ষা পরিচালনা করতে গেলে এগুলো একজন পরিচালকের প্রস্তুত রাখা লাগবে। আপনি পরীক্ষাটা নেবেন কোথায়, পরীক্ষা নির্দিষ্ট কোনো হলে বা কক্ষে আপনার পরীক্ষাটা নিতে হবে। তাহলে যারা নতুন আছেন, যদি একদম প্রথম সাময়িক পরীক্ষায় যদি আপনারা প্রি পেলে এবং পেলের শিক্ষার্থীদের ভিতরে অন্য ক্লাসের শিক্ষার্থীদেরকে আপনারা বসান, তাহলে কিন্তু বিশৃঙ্খলা হবে। এজন্য যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা, এজন্য প্রথম সাময়িক পরীক্ষায় প্রি পেলে এবং পেলে একটু দূরে দূরে বসায় একই কক্ষে যদি এদের পরীক্ষা নেওয়া যায় তাহলে ভালো হয়। যদি আপনি মিক্স করেন তাহলে কিন্তু বিশৃঙ্খলা হবে এবং 2 ধরনের ডিরেকশনই দেওয়া লাগবে। প্রি পেলে, পেলে এবং নার্সারি, এই 3টা ক্লাস হাতে ধরে পরীক্ষা নেওয়ার মতো করেই পরীক্ষা নিতে হবে। যে শিক্ষক কমান্ড করবেন, নির্দেশ দেবেন, 1 নম্বর প্রশ্নের উত্তরে কি চাওয়া হয়েছে তিনি এটি স্পষ্টভাবে এবং জোরে বাচ্চারা যাতে বুঝতে পারে সেভাবে তিনি বলবেন। বলার পরে সবাই ঠিকঠাক মতো লিখছে কিনা সেটা পর্যবেক্ষণের পরেই দ্বিতীয়টা লেখা হবে। সময়ের দিকে খেয়াল রাখতে হবে যে কতটুকু সময়ে একটি প্রশ্নের জন্য আপনি বরাদ্দ রাখবেন, হয়তো 10 মিনিট অথবা 12 মিনিট অথবা 7 মিনিট, এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। পরীক্ষার উপকরণের ভিতরে যে বিষয়গুলো না বললেই নয় সেটা হলো কক্ষ নির্বাচনের সাথে প্রতিটা কক্ষে কতগুলো বেঞ্চ আপনি দেবেন, বেঞ্চগুলো ঠিকঠাক আছে কিনা, কোনোটা মেরামত বা সংস্কারের প্রয়োজন আছে কিনা, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং বিদ্যুৎ চলে গেলে বিকল্প লাইটের ব্যবস্থাও রাখা দরকার, যাতে করে অন্ধকার না হয়ে যায়, এগুলো খেয়াল রাখা দরকার। যদি ওয়াশরুম সংলগ্ন হয় তা সেক্ষেত্রেও যাতে ওয়াশরুমের কোনো ল্যাট্রিন বা টয়লেটের কোনো দুর্গন্ধ না আসে সেদিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। অনেক সময় আমরা এগুলো কিন্তু খেয়াল করি না, পরে কিন্তু আমাদের ছোট্ট সোনামণিদের কষ্ট হয়, পরীক্ষার মাঝে হল পরিবর্তন করতে হয়। এজন্য প্রথমেই যদি আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করে কক্ষ নির্বাচন করি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। নির্দিষ্ট সময়ে আগে আমাদের এই কক্ষগুলোতে আসন বিন্যাস করতে হবে, শিক্ষার্থীদের কে কোথায় বসবে। যদি আপনি এগুলো করে না দেন তাহলে বিশৃঙ্খলা হবে এবং এই বিশৃঙ্খলা কিন্তু একটা সময় অভিভাবকদের ভিতরেও কিন্তু এইটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। এজন্য আপনারা আসন বিন্যাস করে সেটা প্রতিটা বেঞ্চেই আঠা দিয়ে আপনারা লাগিয়ে দেবেন, যাতে যে যার আসনে বসতে পারে এবং সঠিক আসনে বসলো কিনা এর একটি নমুনা আসন বিন্যাস আপনি প্রয়োজনে কক্ষের বাইরে আলাদাভাবে লাগিয়ে দেবেন, যাতে ওরা যদি ছিঁড়েও ফেলে আপনি বুঝতে পারেন যে কত রোল কোথায় বসে। এছাড়াও যে কথাগুলো বললাম যে স্টাপলার মেশিন, পেন এবং পরীক্ষার খাতা প্রস্তুত
অতিরিক্ত খাতা বা লুজ পেপার যাকে আমরা বলি, এরপরে যদি সুতার প্রয়োজন হয়, ভ্রমণের প্রয়োজন হয়, সেগুলো আপনাদের প্রস্তুত রাখতে হবে। প্রতিদিন পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে বা পরীক্ষার উপকরণের ভিতরে যদি আমরা আরো কিছু বিষয় অ্যাড করি, সেটা হলো যে আসলে পরীক্ষা পরিচালনার জন্য একটা রেজিস্টার থাকতে পারে। সেই রেজিস্টারে আপনারা যে আলোচনাটা করলেন এবং পরীক্ষা আমরা কিভাবে নিতে চাচ্ছি শিক্ষকদেরকে নিয়ে বসে পরামর্শ করে সেখানে সিদ্ধান্ত বলিও থাকলো, এবং আমাদের কোন কাজের পরে কোন কাজ আমরা করব এবং কে কোন দায়িত্ব পালন করবে, সব বিষয়গুলো থাকবে সেখানে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। সবকিছুর আগে আরো একটি গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, সেটা হলো যে আপনারা পরীক্ষায় শুরু করার আগে একটা নির্দিষ্ট সময়ের একটা নোটিশ দিতে হবে যে আসলে প্রতিষ্ঠানের বেতন, বকেয়া, পরীক্ষার ফিস যেগুলো আছে এগুলো আদায় হওয়ার পরেই আপনারা প্রবেশপত্র দেবেন। প্রবেশপত্র এগুলো আদায়ের সাথেই শর্ত যুক্ত করতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষা হয়ে গেলে আপনি পরবর্তীতে এগুলো কিন্তু আর কোনোভাবেই আদায় করতে পারবেন না। এজন্য প্রবেশপত্র এবং আসন বিন্যাস এর ভিতরে কোন ধরনের তথ্য থাকবে, তাহলে প্রবেশপত্রের ভিতরে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, এবং প্রথম সাময়িক হলে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক হলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এবার এরপরে প্রবেশপত্র এই লেখাটাও থাকবে। নিচে শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, শাখা, আসন নং, এরপরে নিচেই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছে তাদের স্বাক্ষর। প্রবেশপত্রে এই তথ্যগুলো অবশ্যই থাকতে হবে। আসন বিন্যাসে কোন ধরনের তথ্য থাকবে? আসন বিন্যাসে প্রতিষ্ঠানের নাম, ছোট্ট করে ঠিকানা এবং আসন বিন্যাস, শিক্ষার্থীর নামও থাকতে পারে অথবা তার রোলও থাকতে পারে, এবং প্রবেশপত্রে যে আসন নং ব্যবহার করা হয়েছে এইখানেও সেই একই আসন যাতে হয়, ভিন্ন না হয়, সেদিকেও খেয়াল করতে হবে। হলে একজন হল সুপার অথবা একজন হল পরিদর্শক তার করণীয় এগুলো যদি পরীক্ষার আগে আমরা যারা দায়িত্ব পালন করবেন তাদের বুঝিয়ে না দিই, তাহলে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এজন্য আমি পূর্বেই বলেছি যে প্রি পেলে, পেলে এবং নার্সারি এই 3 শ্রেণীতে শিক্ষক ক্লাসে যেভাবে পড়ান ধরে সেভাবেই ধরেই লেখাতে হবে। তার অর্থ এই না যে সে উত্তর বলে দেবেন। আপনি যদি শিক্ষার্থীদের উপরে ছেড়ে দেন যে ওরা ওদের ইচ্ছা মতো লেখক, তাহলে কিন্তু ওরা লিখবে না, বসে থাকবে, এদিক ওদিক তাকাবে। দেখা যাবে আপনার 3 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু অনেকেই অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি, কিন্তু এটা তার জানা উত্তরটি। এই জন্য ধরে ধরে লেখাতে হবে। 1 শেষ হলে 2, 2 শেষ হলে 3, 3 শেষ হলে 4, এইভাবে ধরে ধরে শেষ করতে হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা এভাবে ধরে না লেখায় এখানে আমরা প্রশ্ন শুরুতে পড়ে দেব, একদম শুরু থেকে শেষ পর্যন্তই, যে প্রশ্নপত্রে প্রতিটা প্রশ্নপত্রে কি চাওয়া হয়েছে, এবং বাচ্চাদের বা শিক্ষার্থীদের আমরা অভ্যাস করাবো যে আসলে ওরা যেন ওদের মতো করেই লেখে। বাকি আমাদের বিশেষ কয়েকটি বিষয় খেয়াল করতে হবে, যে কেউ বসে আছে কিনা এটা খেয়াল করতে হবে। এরপরে খেয়াল করতে হবে যে না লিখে এদিক ওদিক তাকাচ্ছে কিনা, অথবা কাউকে ডিস্টার্ব করছে কিনা, অথবা বিভিন্ন অজুহাতে বাইরে যেতে চাচ্ছে কিনা। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের এই বিষয়গুলো একটু বেশি খেয়াল করতে হবে, কারণ ওরা কিন্তু পেলে এবং নার্সারিতে নির্দিষ্ট প্রস্তুতকৃত খাতায় ওরা পরীক্ষা দিয়েছে। এখন কিন্তু প্রথম শ্রেণীতে ওঠার পরে একদম সাদা খাতায় ওরা পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু ওদের জন্য একটু জটিল এবং কষ্টকর, এবং উত্তর লিখতে যে ওরা কিন্তু এদিক ওদিক করে ফেলবে, কে কোথা থেকে শুরু করবে এটা বোঝে না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের ক্লাসে এ ধরনের জিনিসগুলো শেখানো দরকার, যে সাদা খাতায় কিভাবে লিখবে। প্রয়োজনে আমাদের তো মাসিক পরীক্ষা হয়েছে, এগুলো মূলত এজন্যই যাতে এই অভ্যাসটা ওদের আগেই তৈরি হয়। এজন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যারা হল পরিদর্শক থাকবেন তারা প্রশ্নপত্র একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেবেন। এরপরে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে সে দাঁড়াবে, যিনি আছেন তিনি কাছে যে জোরে উচ্চ আওয়াজে প্রশ্নপত্রটি পড়ে দেবেন। এমনটি যেন না হয় যে অন্য শিক্ষার্থীরা মনে করলো যে আসলে অমুককে বলে দিয়েছে অথবা আমাকে বলেনি। আবার বলার পরিমাণটা যেন এত বেশিও না হয় যে একাধারে শুধু দাঁড়াচ্ছেন, প্রতিটা প্রশ্নেই দাঁড়াচ্ছেন। ওদেরকে পড়ে পড়ে যাতে ওরা প্রশ্নপত্র বুঝে তারপরে লেখে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। এরপরে যদি ইংরেজি প্রশ্ন অথবা আরো জটিল কোনো প্রশ্ন একান্তই ওদের বুঝে না আসে, সেই ক্ষেত্রে আমরা ওদেরকে বলে দেব, এবং সেটা উচ্চ আওয়াজে বলবো। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আমাদের উচিত ওদেরকে কোনো কিছুই না বলা, প্রশ্নপত্র দিতে হবে এবং ওরা ওদের মতো করেই লিখবে। অনেক সময় এমন হয় যে নতুন শিক্ষার্থীরা বাইরের প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠানে এসেছে, বা বেসিকটা অত ভালো না, তবে ইংরেজিটা হয়তো বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা একদম কঠোর হব না, বুঝিয়ে দেব।
কিন্তু সেটাও উচ্চ আওয়াজে। হলের ভিতরে আমরা এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হলো সময়। আমরা জানি যে আমাদের পরীক্ষা কিন্তু দুই ভাবেই হয়, একটা হলো লিখিত পরীক্ষা, একটা হলো মৌখিক পরীক্ষা। যে সমস্ত বিষয়গুলোতে শ্রেণীতে যে মৌখিক পরীক্ষা রয়েছে, আপনি যদি চান যে আপনি লিখিত পরীক্ষা শেষ করে মৌখিক পরীক্ষা নেবেন, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। এই জন্য যদি একাধিক কক্ষ পরিদর্শক থাকেন, তাহলে একজন লিখিত পরীক্ষার গার্ড বা তিনি দায়িত্ব পালন করবেন, সবার মাঝে ঘুরে ঘুরে দেখবেন, আর একজন নির্দিষ্ট একটি জায়গায় বসে চাইলেও অথবা প্রত্যেকের কাছে যেও যদি আপনি চান, তাহলে আপনি মৌখিক পরীক্ষা নিয়ে নেবেন। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব গভীরভাবে খেয়াল করতে হবে। এক নম্বর হলো, অনেক সময় প্রশ্নপত্রে একাধিক প্রশ্ন থাকে। আমরা অনেক সময় করি কি, 3টা থেকে 2টা, তাহলে ওই 3টে আমরা শিক্ষার্থীকে বলি না, আমরা 2টো বলেই ওর পরীক্ষা ওখানেই শেষ করে দিই। এই ক্ষেত্রে শিক্ষার্থীকে 3টা প্রশ্নই বলা দরকার এবং সে তার মন মতো উত্তর যেভাবে দিক সেভাবে আমাদের নেওয়া দরকার এবং সেভাবেই মূল্যায়ন করা দরকার। যদি তার উত্তরে আপনি সন্তুষ্ট না হন অথবা যা চাওয়া হয়েছে সেটা সে বলতে না পারে, তাহলে এটা কিন্তু তার খাতায় মন্তব্য স্পষ্টভাবে লিখতে হবে যে বলতে পারিনি। অথবা আরো একটা বিষয় খেয়াল করা দরকার মৌখিক পরীক্ষার ক্ষেত্রে, সেটা হলো স্মরণ করিয়ে দেয়া। ছোট শিক্ষার্থীরা অনেক সময় আছে যে তারা আপনি যেভাবে বলছেন হয়তো এই প্রশ্ন বুঝতে পারছে না, কিন্তু ওর উত্তর জানা আছে। এই ক্ষেত্রে আপনি যদি তাকে একটু বলে দেন, প্রয়োজনে আপনি 10 মার্কের যে প্রশ্নটি রয়েছে সেখান থেকে আপনি 1 বা 2 মার্ক কেটে নিলেন, কিন্তু আপনি যদি ওকে কিছুই মনে না করে দেন, স্মরণ না করে দেন, তাহলে কিন্তু ও 0ই পাবে, কিন্তু উত্তরটি ওর জানা ছিল। এজন্য মৌখিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, যেহেতু এরা ছোট এবং আমরা বড়রাই অনেক সময় ভাইভাতে কিন্তু আমরা ঘাবড়ে যাই, অনেক জানা প্রশ্নের উত্তরও আমরা ভুলে যাই। এজন্য ছোটদের যদি প্রয়োজন হয় তাহলে স্মরণ করে দেয়। আরো কিছু বিষয় আছে যে অনেক বাচ্চারা আছে যে এলোমেলো বলতে থাকে, এদিক সেদিক বলতে থাকে অথবা তাকিয়ে থাকে মৌখিক পরীক্ষা দিতে এসে, তখন তাদেরকে সিরিয়াস হওয়ার ব্যাপারে একটু সতর্ক করা যে তুমি সিরিয়াস হও, অথবা এটা না পারলে কিন্তু তুমি নম্বর পাবে না, অথবা ভালো করে উত্তর দাও, তোমার বেস্টটা তুমি দাও, তাহলে ইনশাল্লাহ এটা ভালো হবে। আরেকটা বিষয় হলো মন্তব্য লিখে রাখতে হবে। কিছু অভিভাবক এমন আছে যারা কোনোভাবেই হয়তো এটা মানবে না যে আমার বাচ্চা পারেনি, অথবা কোনো বড় পরবর্তীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে। এদের ক্ষেত্রে আপনি অডিও অথবা ভিডিও সংরক্ষণ করতে পারেন। প্রত্যেকের ভিডিও নেওয়া তো আসলে সম্ভব না, অডিও নেওয়া সম্ভব না, কিন্তু যদি আপনি মনে করেন যে হ্যাঁ এনারটা যদি আমি না রাখি, মন্তব্য লিখলে অভিভাবক সন্তুষ্ট হবে না, সেক্ষেত্রে সেই অভিভাবকের আপনি অডিও অথবা ভিডিওটা রাখলেন, যাতে পরবর্তীতে সে যদি আপনার কাছে আসে অথবা প্রতিষ্ঠান প্রধানের কাছে আসে, তবে তখন যেন এটা দেখানো যায়। এই ভিডিও অথবা এই অডিও শিক্ষকদের মাঝেও প্রচার না করা। অনেক সময় আছে এইগুলো এক মোবাইল থেকে আরেক মোবাইল, আরেক মোবাইল থেকে আরেক মোবাইল এইভাবে ছড়িয়ে যায় এবং দেখা যাচ্ছে পরীক্ষা চলাকালীন অবস্থায় অভিভাবক জানতে পারেন যে তার সন্তান এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, তার মন খারাপ হয়ে যায়, ঝামেলা পরীক্ষা চলাকালীন অবস্থায় শুয়ে শুরু করে দেয় প্রধান বা ওই শিক্ষকের সাথে। এজন্য এইগুলো আমরা যদি করিও আমরা সিক্রেট রাখবো এবং এটা প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধানের কাছে দিয়ে আমরা ফ্রি হয়ে যাব সাধারণ শিক্ষক যারা আছে, যে ঝামেলা হতে পারে তারপর আমি এটা করলাম। অনেক সময় অমনোযোগী এবং দুর্বল শিক্ষার্থী যারা হলে রয়েছে, তাদেরকে আপনি কিভাবে তাদের পরীক্ষা সুন্দর হতে পারে, এক্ষেত্রে তাদের বারবার তাদের নাম নেয়া, যারা অমনোযোগী অথবা তারা লিখছে কিনা এই ব্যাপারে সতর্ক করা, তাদের কাছে যাওয়া এবং তাদের খাতা দেখা, এবং যদি কেউ এদিক ওদিক তাকায় তাহলেও সতর্ক করা, উদ্বুদ্ধ করা যাতে তারা লেখাটা শেষ করে। আবার খুব দ্রুত লেখে, যেমন এমনটিও না হয় যে 3 ঘন্টার পরীক্ষা আধা ঘন্টায় দিয়ে এসে বসে আছে কিন্তু লেখা খুবই খারাপ হলো, এমনটিও যেন না হয়। শিক্ষক এই ক্ষেত্রে শিক্ষকের উচিত যে এই শিক্ষার্থীগুলোকে কন্ট্রোল করা, যে তোমরা আস্তে লেখো, লেখা সুন্দর করতে হবে, যে যত বেশি সুন্দর লিখবে সে কিন্তু বেশি নম্বর পাবে, এগুলো খেয়াল করা। আর একদম অমনোযোগী বাচ্চাগুলোকে বারবার মনোযোগ ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করা এবং পরিদর্শক নির্দিষ্ট একটা জায়গায় বসে না থাকা। যদি আপনি নির্দিষ্ট জায়গায় বসে থাকেন, শিক্ষার্থীরা কিন্তু লিখবে না, কথা বলবে। পরীক্ষার হলে আমাদের শিক্ষার্থীরা ছোট হলেও অসৎ উপায় কিন্তু অবলম্বন করতে পারে। একজনের খাতা আরেকজনকে দেখাতে পারে, বাসা থেকে সাজেশন ছিঁড়ে নিয়ে আসতে পারে, একজন আরেকজনকে বলে দিচ্ছে এমনও হতে পারে, একজনের লুজ পেপার আরেকজন নিয়ে লিখছে এটাও হতে পারে। এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকা, এইগুলোর কোনো সুযোগই না দেওয়া। যদি আপনি সুযোগ দেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের খেয়ানত করলেন, পুরো সিস্টেমকে আপনি ধ্বংস করে দিলেন।
একটা প্রতিষ্ঠান এ ধরনের কর্মকাণ্ডই যথেষ্ট একটা প্রতিষ্ঠানের সুনাম এবং একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার জন্য। এই জন্য ছোট তার মানে এই না যে আপনি তাকে বলে দেবেন অথবা সে আরেকজনের খাতা দেখে লিখবে অথবা সে সাজেশন দেখে লিখবে, এই ধরনের কোনো সুযোগ পরীক্ষার হলে আমরা কোনো অবস্থাতেই দিব না। পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা যারা দায়িত্ব পালন করব, কতজন শিক্ষার্থী আছে হলে তাদের হাজিরাটা সঠিকভাবে নেয়া। আমরা অনেক সময় হাজিরা নিই না, কিন্তু পরে খাতা মিসিং অথবা এই শিক্ষার্থী আসেই নাই, কিন্তু অভিভাবক বলছে যে হ্যাঁ আমার সন্তান ছিল, আমরা কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যাই। এই জন্য হাজিরাটা নেয়া এবং হাজিরাটা নেওয়ার পরে কতজন শিক্ষার্থী আপনার হাজিরা দিল তাদেরকে প্রয়োজনে তার সংখ্যা নির্ধারণ করা এবং বোর্ডে লিখে রাখা। যখন আপনি খাতা জমা নিচ্ছেন ততগুলো খাতা আপনি পেলেন কিনা এটা নিশ্চিত হয়ে শিক্ষার্থীদের ছাড়া। অনেক ছোট শিক্ষার্থীর এমনও আছে যে এই খাতা সে লেখার পরে সে তার ফাইলে ঢুকে বাসায় নিয়ে চলে যাচ্ছে। তাহলে আপনি বা একজন হল পরিদর্শক কি দায়িত্ব পালন করলেন? একটা খাতা যদি বাইরে চলে গেল আপনার অজান্তে, তাহলে এটা আপনার খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু কিছুই হলো না। এই জন্য খুব গভীরভাবে খেয়াল করতে হবে কোনো অবস্থাতেই যেন খাতা হল থেকে বাইরে না যায়। আমরা হাজিরাতে যতজনকে পেয়েছিলাম ততটা খাতাই আমরা ওদের কাছ থেকে বুঝে নেব, নেয়ার পরে তারপরে আমরা ওদেরকে ছাড়বো। অনেক সময় আছি অনেক হল পরিদর্শক আমরা ব্যস্ত হয়ে যাই যে বাস যত দ্রুত হল থেকে বের করে দেওয়া যায় আমি তত ভিতরে ফ্রি হয়ে যাই। এমনটি যদি আপনি করেন শিক্ষার্থীদের পরীক্ষা কিন্তু ভালো হবে না। অনেক শিক্ষার্থীরা আছে যারা খাতা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আপনি যখনই বলবেন তোমরা দ্রুত খাতা দাও, তোমরা বাড়িতে যাও, বিশৃঙ্খলা করে না, তখন ওরা কিন্তু খাতাপত্র দিয়ে চলে যাবে না লিখেই। এই বিষয়গুলো খেয়াল করা দরকার। খাতা হল থেকে বুঝে নেয়ার পরে বা বুঝে পাওয়ার পরে নির্দিষ্ট ব্যক্তির কাছে বা হল সুপারের কাছে এই খাতা জমা দেয়া এবং আপনি কত পিস খাতা জমা দিলেন এটি পরীক্ষা ব্যবস্থাপনার যে রেজিস্টার রয়েছে সেখানে লেখা এবং স্বাক্ষর করা, যা আপনি বুঝিয়ে দিলেন। এরপরে যিনি খাতা নেবেন সেও স্বাক্ষর করে খাতা গুনে নেওয়া। যে আপনি লেখা আছে যে 37 পিস খাতা, আপনি বাসায় নিয়ে দেখলেন যে 35 পিস আছে, আপনি পরে এসে বললে আপনার এই কমপ্লেন কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এজন্য আপনার গুনে নিতে হবে, গুনে স্বাক্ষর করে আপনি নেবেন। আবার আপনি যখন হল সুপারের কাছে বা দায়িত্বশীলের কাছে জমা দিবেন তখন তারাও আবার গণনা করে স্বাক্ষর গ্রহণ করে তারাও খাতা জমা নেবেন। খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া দরকার। আমাদের অনেক প্রতিষ্ঠান এমন আছেন যারা নতুন, হয়তো বুঝতে পারেন না খাতা মূল্যায়নের ক্ষেত্রে যে আসলে অনেকে চিন্তা করেন কি 3টা বানান ভুল হলেই মনে হয় 1টা নম্বর কাটা যাবে। আবার অনেকে আছেন যে ভালো করে দেখেন না, অনেকে আছে প্রশ্নপত্র একরকম আছে সে উত্তর আরেক রকম লিখেছে কিন্তু উত্তর সঠিক, আপনি নাম্বার দিয়েছেন কিন্তু প্রশ্নপত্রে এটা চাওয়াই হয়নি। এই ক্ষেত্রে একজন খাতা মূল্যায়নকারীর যে করণীয় গুলো সেগুলো আমি বলছি। 1 নম্বর হলো যে আপনি প্রশ্নপত্রে একটা উত্তরপত্র তৈরি করবেন এবং এই উত্তরপত্রটি আপনি খাতা দেখার সময় আপনার সামনেই রাখবেন। খাতা চেষ্টা করবেন এক বসায় দেখে শেষ করতে। আপনি যদি বারবার এখন উঠে যাচ্ছেন 5টা দেখে, আবার একটু পরে এসে আবার 2টা দেখলেন, আবার ক্লাসরুমে দেখলেন, আবার বাসায় দেখলেন, প্রতিষ্ঠানে অফিসে বসে দেখলেন, তাহলে কিন্তু বিশৃঙ্খল ভাবে খাতা দেখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য একদম নিরিবিলি কোনো একটি পরিবেশে একটু লম্বা সময় নিয়ে যদি সম্ভব হয়, যে রাত্রে হয়তো সবাই ঘুমিয়েছেন আপনি খাতা দেখছেন অথবা নির্দিষ্ট একটা রুমে দেখছেন যেখানে কেউ নাই, একদম নিরিবিলি দেখছেন, সব খাতাগুলো যদি একসাথে দেখে শেষ করা যায় এটা ভালো। হ্যাঁ, আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না, তারপরেও আমাদের এটা খেয়াল করা দরকার যে আমি খাতা আসলে শুরু থেকে কিভাবে দেখছি, কিভাবে আমি নাম্বার দিচ্ছি, যাতে এমনটি না হয় যে কাউকে আপনি বেশি ছাড় দিয়ে দিচ্ছেন, কোনো কোনো খাতায় আপনি ছাড় দিচ্ছেন না, কারণ এই খাতা কিন্তু অভিভাবক দেখবে। ফলাফল প্রকাশের আগে অভিভাবকদের খাতা দেখাতে হয়। তখন যদি এমন হয় তাহলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না, অভিভাবকরা কিন্তু পাশাপাশি খাতা রেখে কম্পেয়ার করবে। এজন্য খাতা দেখার সময় সাবধান হওয়া দরকার। যদি কোনো জায়গায় স্পষ্ট ভুল যায় তাহলে ফুল নাম্বারই কাটা যাবে। প্রি পেলে, পেলে এবং নার্সারি এই 3 শ্রেণীতে খেয়াল করতে হবে যে এখানে কম লেখায় অনেক বেশি নম্বর। যে এমনও হতে পারে যে একটা খালি ঘরে একটা শব্দে 2 মার্ক অথবা একটা বাক্যেই 3টা শব্দ, কিন্তু এই 3টা শব্দেই 5 মার্ক। এখন আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ এখানে একটা বানান ভুল হয়েছে তাহলে এখানে তো হাফ নাম্বার কাটা যাবে অথবা 3টায় 1 মার্ক কাটা যাবে, তাহলে কিন্তু হবে না। এখানে যদি সে বাক্যই ভুল করে, বাক্য যদি না হয়, তাহলে একটা বাক্যে 5 মার্ক হলে 5 মার্কই কাটা যেতে পারে। এখন কেউ বলতে পারেন যে হ্যাঁ এর ভিতরে হয়তো বাক্যের ভিতরে হয়তো কোনো বানান ভুল হয়েছে, সেই বানান ভুলটা কেমন সেটাও দেখতে হবে। একটা হচ্ছে সঠিক যা লেখা দরকার সেটাই সে লিখতে যেয়ে ভুল করেছে,
তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি বানানের যে হিসাব আছে সেটা বিবেচনা করতে পারেন। আর একটা হলো যে না, সে ওই শব্দের কাছেও যায়নি, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। প্রি পেলে, পেলে এবং নার্সারিতে এখানে নম্বর কম, এখানে ভুল হলেও কিন্তু এখানে নম্বর অনেক বেশি, লেখার তুলনায় নম্বর অনেক বেশি। এই জন্য এখানে যদি ভুল হয় তাহলে বেশি নম্বরই কাটা যাবে। এই ক্ষেত্রে 3 ভুলে 1টা নম্বর কাটা, এগুলো কিন্তু খেয়াল করা যাবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীরা প্রতিটা প্রশ্ন দাগ নম্বর ঠিক আছে কিনা এটা আপনার আগে যাচাই করতে হবে। এরপর আপনি যে উত্তরপত্র তৈরি করছেন তার সাথে মিলিয়ে দেখবেন। আমাদের অনেক শিক্ষার্থী আছে শূন্য স্থান এবং এলোমেলো সাজিয়ে লেখা, এই ক্ষেত্রে তারা উঠায় না। নিয়ম হলো উঠানো। আবারও বলছি, শূন্য স্থান, এরপরে সত্য মিথ্যা, এলোমেলো সাজিয়ে লেখা, এগুলোর ক্ষেত্রে মূল নিয়ম হচ্ছে উঠিয়ে লেখা। যদি কোনো শিক্ষার্থী না লেখে তাহলে এই ক্ষেত্রে সে তাকে নম্বর দেওয়া হবে, কিন্তু ক্লাসে পরবর্তীতে সাবধান করা হবে। এবং এই ক্ষেত্রে নাম্বার দেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে কতে যেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সেটা সে লিখেছে কিনা, খতে লিখেছে কিনা, গতে লিখেছে কিনা। যদি এমনটি হয় যে কর উত্তর খ, খর উত্তর গ এরকম হলো, তাহলে কিন্তু পূর্ণই কাটা যাবে। তখন আপনি কোনোভাবেই কিন্তু এটা বলতে পারবেন না যে না এটা তো ছোট্ট একটু ভুল, এই কটা খ দিলে হয়ে যেত, খটা ক দিলে হয়ে যেত, এমন না। এটা বিবেচনা করা হবে যদি সে উঠিয়ে লেখে। যেহেতু সে উঠায়নি এজন্য এটা আর বিবেচনা করা হবে না, এখানে ভুল গেলেই কাটা যাবে। এরপরে খাতাটা দেখার পরে আরো কিছু বিষয় আছে, সেটা হলো যোগটা খুব ভালো সাবধানে করতে হবে। প্রত্যেকটা প্রশ্নে নম্বর কত আমি সেই নম্বর দিচ্ছি কিনা, কোন জায়গায় 5 কিন্তু আমি ঝোঁকে ঝোঁকে সব 10 দিয়ে যাচ্ছি, আপনি খাতা যোগ করার পরে দেখলেন যে 105 হয়ে গেছে। এই জন্য এদিকে খেয়াল করতে হবে যে আপনি যেই প্রশ্নে যেই নম্বর আছে, মান আছে, সেই মান অনুযায়ী আপনি নম্বর দিয়েছেন কিনা। খাতাটি একদম ঠান্ডা মাথায় খাতাটি গণনা করতে হবে। মোট নাম্বারটি বারবার গণনা করতে হবে। মোট নাম্বার যদি আপনি বারবার গণনা না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ভুল যদি আপনার থেকে যায় আর পরবর্তীতে খাতা মূল্যায়ন হলো, এরপরে আপনি টেবুলেশন শিট মূল্যায়ন করলেন, মানপত্র বারবার দেখলেন, কিন্তু খাতায় যদি ভুল থেকে যায় তাহলে এই ভুল কিন্তু আপনার সব জায়গায় চলে যাবে। এই জন্য খাতা দেখার ক্ষেত্রে, নম্বর দেওয়ার ক্ষেত্রে, যোগ করার ক্ষেত্রে যত বেশি সাবধান হওয়া যায় ততই ভালো। এরপরেও আমরা প্রয়োজনে খাতাটা আরেকবার পুনঃমূল্যায়ন বা পুনঃনিরীক্ষণ আমরা করাবো আরেকটা হ্যান্ড দিয়ে। এরপরে আমরা অভিভাবকদেরকে খাতাটা দেখাবো। অভিভাবকদের খাতা দেখানোর ক্ষেত্রেও কিছু বিষয় আছে যে আমরা অভিভাবকদেরকে কয়েকটি বিষয় বলবো, আপনাদের সামনেই দেখতে হবে। আর পেন্সিল কলম এগুলো খাতাতে ব্যবহার করা যাবে না, যেহেতু আমাদের বাচ্চারা সবাই পেন্সিল দিয়ে লেখে, মুছে কিন্তু সঠিক উত্তর অনেকে লিখে দিতে পারে ভুলে। এই জন্য আর কেউ যেন ছবি আমরা না তুলি। পরস্পরের খাতা আমরা কম্পেয়ার না করে, আমরা আপনার বাচ্চা যা লিখেছে সেখানে যদি কোনো কমপ্লেইন থাকে আপনি লিখিতভাবে আপনার কমপ্লেইনটা দেন, আমরা এটা পর্যালোচনা করব এবং শিক্ষার্থী যদি নম্বর পায় ইনশাল্লাহ আমরা দেব। এভাবেই খাতাটা আপনারা মূল্যায়ন করাবেন। এরপরে ফলাফল প্রস্তুত করতে হবে। ফলাফলের আগে টেবুলেশন শিট করতে হবে, একটা শিট। এই শিটে সবার নাম এবং নম্বরপত্র থাকবে এবং যোগ হবে, এখান থেকেই মূল রেজাল্ট বা মানপত্রে যাবে। মানপত্র অনেকে, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার হয়ে গেছে, তারা করছে, তাদের তো কোনো সমস্যা না। আর যাদের মানপত্র রয়েছে, মানপত্রে যে বিষয়গুলো থাকা দরকার এখানে হলো বিষয়গুলো থাকবে, পরীক্ষার বিষয়গুলো, পূর্ণ মানগুলো, কততে পাস এবং শিক্ষার্থী কত নম্বর পেল, এবং তার একটা মোট করার পরে আপনি একটা গ্রেড দেবেন এবং জিপি একটা পয়েন্টও দেবেন। এবং শিক্ষার্থী মাস ওয়াইজ কতদিন সে আমাদের ক্লাস হয়েছিল, সে কতদিন উপস্থিত ছিল, এবং যিনি শ্রেণীর শিক্ষক রয়েছেন তিনি একটি মন্তব্য দেবেন যে আসলে শিক্ষার্থীর কি প্রয়োজন, কোনো সুবিধা অসুবিধা আছে কিনা। অভিভাবকদের স্বাক্ষরেরও একটা জায়গা থাকবে, স্বাক্ষর করে নির্দিষ্ট তারিখে আবার এই মানপত্রটি অথবা ফলাফলটি প্রতিষ্ঠানে জমা দিতে হবে। মোটামুটি ভাবে আমরা কিছু আলোচনার চেষ্টা করলাম। পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সমস্যা এবং প্রশ্নের যে উত্তর আছে সেটা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সন্তানরা, আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরো সুন্দরভাবে পরীক্ষা দিক, আমি কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।